যারা 1 লাখ টাকার মধ্যে গেমিং ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য খুব ট্রিকি একটা সিচুয়েশন, বিকজ এই প্রাইস রেঞ্জে বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন কোম্পানির ল্যাপটপ অ্যাভেলেবল রয়েছে। আমাদের কাছে যে ল্যাপটপটা আজকে রয়েছে সেটা হচ্ছে MSI এর GF63 Thin 12UC6 মডেলের ল্যাপটপটা। এটা বাংলাদেশে আনঅফিসিয়ালি এসেছে, আমরা সংগ্রহ করেছি কম্পিউটার ম্যানিয়া বিডি থেকে, এবং এর দাম হচ্ছে 94,500 টাকা। আমরা কম্পেয়ার করে দেখবো এই প্রাইস রেঞ্জে অন্যান্য কি কি ল্যাপটপ রয়েছে এবং সেই ল্যাপটপগুলো কে কি অফার করতেছে, এবং থিন আর গেমিং ল্যাপটপ একসাথে কিভাবে কাজ করে। আসলে কি দিতে পারফরমেন্স পাওয়া সম্ভব, নাকি হালকা স্ট্রেস দিলে পরেই পরিবেশের তাপমাত্রা আরেকটু বাড়িয়ে দেবে? আপনাদের সাথে আছে আমি অনুজ জামান, আপনারা দেখছেন ল্যাপটপ বিল্ডার বাংলাদেশ। MSI GF63UC6 এই ল্যাপটপটার মধ্যে আছে ইন্টেল কোর i5 12 জেনারেশনের 12450H, এবং এর সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে পেয়ার আপ করা হয়েছে RTX 3050 মোবাইল এডিশনটা। এটা হচ্ছে এর কোর স্পেক। চলুন এখন দেখে নেই এই প্রাইস রেঞ্জে এর আর কি কি কম্পিটিশন রয়েছে। Acer Aspire 7 A715 76G কোর i5 12 জেন RTX 3050 4GB দিয়ে যেটা পাওয়া যায় অফিসিয়ালি, দাম হচ্ছে 95,900 টাকা। MSI GF63 Thin 12UC6 কোর i5 12 জেন RTX 2050 4GB দিয়ে পাওয়া যায় অফিসিয়ালি 94,500 টাকায়। যেহেতু এটা অফিসিয়াল ল্যাপটপ 2050 দিয়ে দাম একটু বেশি মনে হচ্ছে, বাট কাছাকাছি প্রাইসে কিন্তু 3050 পাওয়া যাইতেছে, কিন্তু আনঅফিসিয়াল। HP Victus সিরিজ এই প্রাইস রেঞ্জে খুবই পপুলার একটা অপশন। HP Victus এর বেশ কয়েকটা ভেরিয়েন্ট এই প্রাইস রেঞ্জে পাওয়া যায়। এর কাছাকাছি যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেল 13 জেনের কোর i5 এবং RTX 3050 দিয়ে দাম হচ্ছে 97,500 টাকা। এর বাইরে Asus এর রয়েছে টাফ A15 FA506NF Ryzen 5 7535HS এবং RTX 2050 কম্বো, দাম হচ্ছে 94,900 টাকা অফিসিয়াল। এটা একটা রিভিউ মনে আমরা কিছুদিন আগে করেছিলাম, আমাদের ল্যাপটপের প্লেলিস্ট ঘাটলে পেয়ে যেতে পারেন। এর বাইরে রয়েছে Asus টাফ F15 FX507ZC4, এটার মধ্যে আছে কোর i5 12500H এবং RTX 3050, দাম হচ্ছে 1,12,900 টাকা। এটাও আনঅফিসিয়াল। তার মানে এই প্রাইস রেঞ্জে দিস ইজ স্পেক ওয়াইজ কোয়াইট এ প্রিটি গুড ডিল, বাট থিন বললেই কেমন যেন একটু হাসি চলে আসে। চিকন ল্যাপটপ আর গেমিং কেমনে, চলেন দেখি। প্রথমে আউটলুক ইন্সপেকশন। ল্যাপটপটা এক হাতে খুলতে নিছিলাম, প্রথমে দেখছেন যে এক হাতে খোলা যায় না, যদিও গেমিং ল্যাপটপ, বাট এই প্রাইস রেঞ্জে বাংলাদেশে মোস্ট সোল ল্যাপটপগুলোর মধ্যে হচ্ছে একটা HP Victus 16, কিন্তু সেই ল্যাপটপটা ফুড টেস্টে ফেল মারে। এই ল্যাপটপটার কারণে আমাকে ফুড টেস্ট ইন্ট্রোডিউস করতে হয়েছে, নাইলে এই ধরনের ভুয়া টেস্ট পৃথিবীর কেউ করে না, যদিও আমাদের দেখা দেখি বাংলাদেশে আরো কয়েকজন করে। দ্যাটস গুড, সেটা খারাপ না। যাই হোক, যখনই কম টাকার ব্যাপার স্যাপার চলে আসে তখন বিভিন্ন জায়গায় প্রাইস কাট করা হয়, বিল্ড কোয়ালিটি, ম্যাটেরিয়ালস সবকিছুতে। সো HP Victus এর হিঞ্জ একটু দুর্বল, নড়াচড়া করে। চলেন দেখি এর কি অবস্থা হয়। খুব সামান্য। HP Victus এর মতো অবস্থা নাই। HP Victus অনেকে কিনেছেন, অনেকে কমপ্লেন করেছেন যে আমাদের বাংলাদেশে গরমকালে ফুল স্পিডে ফ্যান চালাইলে পরে ল্যাপটপের লিডটা একা একা এরকম শুয়ে পড়ে, তবে এইটার ক্ষেত্রে এরকম শুয়ে পড়ার ব্যাপার ঘটে নাই, হালকা একটু নড়াচড়া দেখা গেছে। তো এই হচ্ছে গিয়ে এইটার অবস্থা। এইখানে ফ্লেক্স কিছুটা আছে, বাট নট দ্যাট ফ্লেক্সিবল, মানে অতটাও নড়াচড়া করতেছে তা না। হিঞ্জগুলো বেশ স্ট্রংলি ধরে আছে, কিন্তু আমার অপছন্দের একটা জায়গা হচ্ছে এই কর্নারে হিঞ্জ দেওয়া, এবং এই হিঞ্জগুলো সম্ভবত ডিটেন টাইপের হিঞ্জ নিয়ে বিস্তারিত কন্টেন্ট করার ইচ্ছা রয়েছে, কিন্তু সময় সুযোগ মিলতেছে না, তাই করতে পারতেছি না। বাট এই কর্নারে হিঞ্জগুলো থাকলে হয় কি, যে ধরেন আমরা অনেকেই ল্যাপটপ হাতে নিয়ে এরকম হাঁটাহাঁটি করি, এই রুম থেকে ওই রুমে, এ বাসা থেকে ও বাসায়, কোনো কারণে বেখেয়ালে যদি দরজার কানিতে লেগে যায় একটা ঝামেলা হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই রোলেবল যে হিঞ্জগুলো আছে মাঝখানে বডির একটু ভিতরে থাকে, ওইগুলা একটু বেশি সেফার আমার কাছে মনে হয়। যাই হোক, দিস ইজ হোয়াট ইট ইজ। যা দেয়া আছে এই প্রাইসে ম্যাক্সিমাম কোম্পানি এই দেয়। বিল্ড কোয়ালিটির কথা যদি আমি বলি, ওভারঅল জিনিসটাকে খুব একটা দুর্বল মনে হয় না, বাট এটা অ্যালুমিনিয়াম মনে হচ্ছে না, এটা প্লাস্টিক মনে হচ্ছে, এবং একটা ব্রাশড ফিনিশ দেয়া আছে। অ্যালুমিনিয়ামও হইতে পারে একটু। সাউন্ড ফিনে আপনারা গেস করে নিতে পারেন কি এটা হইতে পারে। তো এইটা ব্রাশড, তারপরে এর উপরে ফিঙ্গারপ্রিন্ট পরে, কম আর বেশি, খুব বেশি না বাট মোটামুটি পরে, ডাস্টও পরে। আর ব্যাক সাইডে যদি আমরা দেখি, ব্যাক সাইডে প্লাস্টিকটা
এর থেকে একটু লেসার কোয়ালিটির, আর ফিনিশটাও একটু ম্যাট টাইপ। এবং আমরা কয়েকটা কাট আউট দেখতে পাইতেছি, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। এইগুলো হচ্ছে সব ইনটেক এয়ার ভেন্টস, এর ভেতর থেকে বাতাস ঢুকবে। আর এক্সস্ট হিসেবে কি দেয়া আছে, এইখানে এই পুরাটা এক্সস্ট, এই পাশে কোনো এক্সস্ট নাই, এবং এই দিকে একটা একটুক এক্সস্ট। কেন ভাই বাকি জায়গায় এক্সস্ট দিলে কি হইতো কি জানি, তাদের এয়ার ফ্লো ডাইনামিক। যতটুকু আমরা জানি এটার মধ্যে দুইটা কুলিং ফ্যান আছে যেগুলা এয়ার ইনটেক করে এবং তারপরে বাতাস এদিক থেকে আর এদিক থেকে বের করে দেয়। তারপর আমরা চেষ্টা করবো ল্যাপটপটা খুলে ভেতরের এয়ার ফ্লো মেকানিজমটা আরো বেটার ভাবে বোঝার জন্য। আপাতত যদি দেখি নিচের দিকে, আই মিন একটু অ্যাগ্রেসিভ লুক আছে, 4টা রাবার ফিট দেয়া আছে, খারাপ না দেখতে। তাহলে কি আমরা ল্যাপটপটাকে উল্টে এইভাবে সাজায় রাখবো পেছনের লুকটা দেখার জন্য? হতেও পারে। তারপরে এখানে এসকে ইউথিন GF63 12UC670MY সিরিয়াল নাম্বারটা দেয়া আছে। এখানে একটা ফ্যাক্টরি সিল দেয়া আছে, এটা খুললে পরে ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে। আমরা এইসব সিল টিল মারি না, আমরা খুলে ফেলবো। যাই হোক, সেটা পরের ব্যাপার। এরপরে ল্যাপটপের ভেতরে তাকানো যাক। এক হাত দিয়ে খোলা যায় না, আগেও বলেছি, আরো একবার আপনারা দেখলেন যে এক হাত দিয়ে খোলা যাচ্ছে না। ল্যাপটপটা লিডটা আমরা সর্বোচ্চ 70 ডিগ্রির মতো বেন্ড করতে পারতেছি, এরপরে বেন্ড করলে আর এটা জীবিত থাকার কথা না। তারপরে হচ্ছে কিবোর্ড সেকশন, কিবোর্ডের সেকশনটা একটু প্রেস করা, অর্থাৎ যে সারফেস টেবিল আছে তার থেকে একটু ভেতরে। এই কর্নার একটা পাওয়ার বাটন খুব সুন্দরভাবে এমবেড করা আছে বডির সাথে, এমন ভাবে যে আলাদাভাবে খুব একটা চোখে পড়ে না এবং খুবই মিনিমাল। তারপরে আমরা একটা কিবোর্ড দেখতে পাইতেছি, দিস ইজ বেসিক্যালি একটা 60% কিবোর্ড, অর্থাৎ নামপ্যাড নাই, তবে কিগুলো বেশ বড় সড়ো এবং কিগুলো প্রভাব শাইন থ্রু এবং কি ট্রাভেল ডিস্টেন্স ভালোই। মেমব্রেন চিকলেট কিবোর্ড, এবং তার নিচে ট্র্যাকপ্যাডটা রয়েছে। ট্র্যাকপ্যাডটার সাইজ খুব বড় না, ট্র্যাকপ্যাডটা একটু লেফটের দিকে চাপানো, ডান পাশে অনেকখানি জায়গা আছে, এখানে হাত রেখে টাইপ টিপ করার জন্য আপনি একটু আরাম পাবেন, এই আর কি। লেফট সাইডে আছে ইন্টেল কোর i5, এনভিডিয়া জিফোর্স RTX এবং HDMI 3টা আইকন। এরপর আমরা পোর্টস গুলো একটু দেখে নিই কি কি পোর্টস ল্যাপটপটায় আছে। প্রথমে যদি আমরা ডান দিক থেকে শুরু করি, ডান দিকে প্রথমে কেনসিংটন লক, তারপরে একটা ফুল সাইজের ইথারনেট পোর্ট GBPS, এরপর একটা ডি লেখা USB 3.2 Gen 1 পোর্ট টাইপ সি, এটা দিয়ে প্রবাবলি ডিসপ্লে আউটপুট পাওয়া পসিবল, তাও চেক করে দেখতে পারলে ভালো হইতো। এরপরে আরো দুইটা USB 3.2 Gen 1 পোর্ট, বাট এগুলো হইতেছে টাইপ এ। তারপরে একটা মাইক ইন, তারপরে একটা স্পিকার আউট পোর্ট আছে, দুইটা আলাদা আলাদা পোর্ট, কম্বো পোর্ট নাই। পেছন দিকে MSI মনে হয় এবার কিছুটা লেনোভো থেকে ইন্সপিরেশন নিয়ে একখানা HDMI পোর্ট পিছনে দিছে। ভাই তোমার এতখানি জায়গা আছে, এখানে তো তুমি আরো 4-5টা পোর্ট দিতে পারতা, দিলে কি হইতো কে জানে। MSI এর R&D টিমই ভালো বলতে পারবে। তবে এইখানকার ফিনিশটা এট দ্য সেম টাইম যেমন অ্যাগ্রেসিভ, তেমনি একটা রাউন্ডিশ শেপ দেয়া আছে, ইট লুকস প্রিটি কুল। বাম পাশে যদি আমরা দেখি, বাম পাশে একটা মাত্র USB 3.2 Gen 1 পোর্ট প্রবাবলি, তারপরে একটা ডিসি ইন, তারপর হচ্ছে একটা নোটিফিকেশন লাইট দেয়া আছে। এইটা একটা ডিজাইনগত প্যারা, কারণ ইউজুয়ালি এখন ম্যাক্সিমাম ল্যাপটপ কোম্পানি যেটা করতেছে, ডান পাশে একটা দুইটা USB পোর্ট দিয়ে দিতেছে, সো দ্যাট এইখান থেকে আপনি মাউসের কানেকশনটা নিতে পারেন এবং অন্য কিছু এখানে ইন্টারফেয়ার যাতে না করে, অন্যান্য কোনো সেটা রাউটার হইতে পারে বা পেন ড্রাইভ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এগুলো এখানে না লাগানোর জন্য লেফট সাইডে মোস্টলি পোর্টগুলো থাকে। বাট এইখানে লেফট সাইডে একটা সিঙ্গেল পোর্ট দিয়ে দেখে মনে হয় কেন জানি এটা কি বামহাতিদের জন্য বানানো হয়েছে কিনা বা প্ল্যান করা হয়েছে কিনা, অথবা এখানে MSI এর আরো কোনো চুমার্গীয় ব্যাপার স্যাপার থাকতে পারে যেটা আমাদের মাথার যথেষ্ট উপর দিয়ে চলে যাচ্ছে। এবারে চলেন ল্যাপটপটা পাওয়ার অন করা যাক, দেখা যাক কি অবস্থা। ভাই দেখেন, এক হাত দিয়ে খুলতে গেলে 2 হাত দিয়ে খোলাই ভালো। এই কর্নার পাওয়ার বাটন চাপ দিয়ে দিলাম, চালু হয়ে যাচ্ছে। কিবোর্ডের ভেতর থেকে লাল আলো ঠিকরে ঠিকরে বেরোচ্ছে, শাইন থ্রু কি ক্যাপ, এইগুলা পাওয়ারটা লাগাই দিই আমরা। ওকে, আমাদের ল্যাপটপ ওপেন হয়ে গিয়েছে। এইবারে চলুন আমরা এটার বেস স্পেক গুলা নিয়ে আরেকটু বিশদ আলোচনা করি। সিপিইউ হিসেবে দেওয়া রয়েছে ইন্টেল কোর i5 12450H, এটা আগেই বলেছি। যা বলি নাই তা হচ্ছে এর মধ্যে পারফরমেন্স কোর আছে 4টা, এফিসিয়েন্সি কোর 4টা পারফরমেন্স করে 8টা থ্রেড এবং 4টা এফিসিয়েন্সি করে একটা করে থ্রেড, অর্থাৎ টোটাল 8 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, যার বেস ক্লক স্পিড 2 GHz এবং ম্যাক্স বুস্ট ক্লক 4.4 পর্যন্ত যাবে। এর L1 ক্যাশ আছে 704 কিলোবাইট পর্যন্ত এবং L2 ক্যাশ 8 MB, L3 হচ্ছে 12 MB। 10nm প্রসেসে তৈরি করা এই প্রসেসরটা TDP হচ্ছে 35 to 45 ওয়াট পর্যন্ত, অর্থাৎ খুব বেশি পাওয়ার পাচ্ছেন এমনটা না, মিড লেভেলের একটা প্রসেসর বলতে পারেন। এবং এই প্রসেসরটার ম্যাক্স অপারেটিং টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ম্যাক্স অপারেটিং টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচারের উপরে গেলে পরে ওই প্রসেসরটা থ্রটল করা শুরু করবে। এবং যেহেতু ল্যাপটপগুলো দিনকে দিন চিকন চাকর এবং পাতলা হয়ে আসতেছে, এই কারণে
কারণে প্রসেসর ম্যানুফ্যাকচারাররাও দেখা যাচ্ছে তাদের ম্যাক্স অপারেটিং টেম্পারেচার বাড়াচ্ছে। তবে 100 ডিগ্রি খুব গ্রাউন্ড ব্রেকিং কিছু না, আমরা দেখতেছি নতুন রাইজেনে কিছু প্রসেসর, ইভেন ইন্টেলও কিছু কিছু ক্ষেত্রে 100+ মোটামুটি কাজ চালায় নেওয়ার মতো অবস্থায় থাকে। বাট স্টিল একটা ল্যাপটপের জন্য 100 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্স যদি উঠে যায়, দ্যাট ইজ নট গুড বাই এনি মিনস। যাই হোক, এটা 100 উঠবে না উঠবে, বা উঠলেও কত লোডে উঠবে সেটা আমরা পারফরমেন্স টেস্টে দেখবো। এখন সিপিউর বাকি ব্যাপারগুলো জানা যাক। এটার সাথে একটা আইজিপিউ দেয়া আছে, যেটা মডেল নাম্বার হচ্ছে ইন্টেল UHD 48EU, যার ম্যাক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 1200 মেগাহার্জ। এরপরে জিপিউ, যেহেতু গেমিং ল্যাপটপ একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড তো থাকতেই হবে। এটার মধ্যে দেয়া আছে RTX 3050 মোবাইল এডিশন 4GB VRAM এর একটা গ্রাফিক্স কার্ড। 3050 তে 2048টা কুডা কোর রয়েছে এবং সাথে 128 বিট বাসের মেমোরি। এই জিপিউটা স্পেসিফিক মডেলটা যদি আপনারা জিজ্ঞেস করেন, বলতে হবে GA107, যেটা এম্পিয়ার আর্কিটেকচারে তৈরি, যার ট্রানজিস্টর হচ্ছে 8700 মিলিয়ন, জিপিউ এর শেডার কোর হচ্ছে 2048টা, TMU আছে 64টা, ROP32, টেনসর কোর 64, RT কোর 16, L1 ক্যাশ 128, L2 ক্যাশ 2MB, ম্যাক্স বুস্ট ক্লক 1343 মেগাহার্জ, বেস ক্লক হচ্ছে 1065 মেগাহার্জ, আর মেমোরির ক্লক স্পিড হচ্ছে 1500 মেগাহার্জ পর্যন্ত। 12 Gbps এফেক্টিভ বলতে পারেন আর কি। এখন এই কুডা কোর, টেনসর কোর এগুলা কেন বলে নিলাম, এটা হয়তো ম্যাক্সিমাম লোকের মাথার উপর দিয়ে চলে যাবে, বাট দিস আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ সামনের দিনে AI, মডেল ট্রেনিং, তারপরে ডাটা মাইনিং, এই টাইপের কাজকর্ম এত পরিমাণে বাড়তেছে এবং বিভিন্ন সফটওয়্যার টুলস, আমাদের চেনা পরিচিত সফটওয়্যারগুলো আমাদের চোখের সামনে চেঞ্জ হয়ে যেতেছে। তখন দেখা যায় এই টেনসর কোর, এই কুডা কোর এগুলো খুব এফিশিয়েন্টলি উইথ প্রচুর পরিমাণে লাভ অ্যান্ড ইন্টারেস্ট দিয়ে তৈরি করা হয়েছে। কারণ ম্যাক্সিমাম যত 3D মডেলিং অ্যাপগুলো রয়েছে, যেমন আপনার স্কেচআপ, মায়া, ম্যাক্স, ভিরে ইঞ্জিন ব্যবহার করে যেগুলা, লুমিয়ন, এরা প্রত্যেকেই কিন্তু কুডা কোরের উপরেই বেঁচে থাকে। কুডা নাই মানে এরা নাই। তেমনি টেনসর কোর মাল্টিপ্লেয়ারের বড় বড় কাজগুলা, বিশেষ করে ডাটা মাইনিং এর ক্ষেত্রে খুবই কাজে লাগে। সো এনভিডিয়ার জিপিইউ গুলো এইসব দিক থেকে অন্যান্য জিপিইউ থেকে অনেকটাই আগে আছে। ইভেন তো দেখা যায় অনেক ক্ষেত্রেই FPS এর দিক থেকে রেস্টার গেমিং এর ক্ষেত্রে AMD কার্ডগুলো বেটার করে। এনিওয়ে, এইটার মধ্যে দেয়া আছে 3050, এবং যেটার মধ্যে অফকোর্স অবশ্যই আপনাদের সবার প্রিয়, আমাদেরও সবার প্রিয় NVENC এবং NVDEC এনকোডার ডিকোডার দেয়া আছে, সো দ্যাট আপনি ভিডিও এডিটিং এর সময়, এক্সপোর্টের সময় একটা স্মুথ প্লেব্যাক এবং এক্সপোর্টের অনুভূতি পান, বা ফুটেজ কম্পাইলিং এর একটা ফিল পান। যাই হোক, কতদূর কি পাবো সেগুলো সব পারফরমেন্স টেস্টে জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর থেকে গেমাররা এইসব কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে এনভিডিয়া কার্ডগুলো ইভেন দো একটু প্রাইস বেশি হইলে পরেও প্রেফার করে থাকে। এরপরে র্যাম আর মেমোরি, এগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা ল্যাপটপটাকে খুলে ফেলার চেষ্টা করি, যাতে আমরা চাক্ষুষ দেখতে পাই ভেতরে কি র্যাম দেয়া আছে, কি স্টোরেজ দেয়া আছে। তাকে হার্ড রিসেট, হার্ড শাটডাউন করে ফেলি। প্রথমেই খুব সন্তর্পণে ফ্যাক্টরি রিসেট সিলটাকে তুলে ফেলার চেষ্টা করি, যাতে কেউ টের না পায় ছিঁড়ে গেছে। তবে ইউজুয়ালি সার্ভিস সেন্টারে আরও একাধিক ফ্যাক্টরি রিসেট সিল, এই সিলগুলো থাকে। আশা করি ওইখান থেকে তার একটা লাগাই নেবে না। তো স্টিকারের ভিতরে ঠিকমতো খুলতেছে কিনা এটা বুঝতে পারতেছি না, আশা করি খুলছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, আমাদের কাহিনী শেষ। একটাই কুলিং ফ্যান দেখতে পাইতেছি, আর একখানা কি কোথাও নিচে থাকার কোনো ওয়ে আছে? নাই। তার মানে কুলিং ফ্যান একটাই। তবে এমনভাবে এইখানে ভেন্টসগুলো দেয়া হয়েছে সো দ্যাট এমন একটা এয়ার প্রেশার ক্রিয়েট করবে যাতে, দেখেন এইখানে কিন্তু ভেন্ট অত বড় না, এদিক থেকে বাতাসটা টান দিয়ে এই জায়গাটা থেকে বাতাস নিয়ে যাবে। বাট স্টিল উই প্রেফার দুইটা ফ্যান। মেমোরি স্লট দেখতে পাইতেছি আমরা দুইটা আছে। এই হচ্ছে একটা মেমোরিটা খুলে ফেলি। এইটা হচ্ছে MTA8F1 G64HJM দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে মাইক্রনের মেমোরি। আমরা মেমোরি ডিটেলসগুলো যদি একটু দেখি, এটা একটা সিঙ্গেল স্টিক 8GB DDR4 3200 মেগাহার্জের র্যাম। তবে প্রায় লাখ টাকার ল্যাপটপে 8GB সিঙ্গেল স্টিক কি আর করা যাবে। তবে চাইলে আপনারা, যেহেতু স্লট আর একটা দেয়া আছে, আর একটা র্যাম লাগাই নিতে পারেন, তাইলে 16GB তে আপনি অনেকটাই বেটার পারফরমেন্স পাবেন বলেই আমাদের বিশ্বাস। এবং মাইক্রনের এই র্যামগুলোর দাম খুব বেশি হওয়ার কথা না। তবে 8816 তো ভালো, এই দুইটা স্লটে আপনি টেকনিক্যালি 64GB পর্যন্ত মেমোরি আপগ্রেড করতে পারবেন। সো দেয়ার আর লট অফ রুমস। আমি আবার র্যামটাকে জায়গা মতো বসিয়ে দিই। র্যাম খোলা এবং লাগানোর প্রসেসটা খুবই ইজি। হিট পাইপ আমরা দেখতে পাচ্ছি 1 2 3 বড় বড় হিট পাইপ। এইখানে প্রবাবলি সিপিইউ এবং এইখানে প্রবাবলি জিপিইউ। এগুলো খুলে এটা তুলে ফেলতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু সেক্ষেত্রে আমি 94,500 টাকার একটা বাস খেয়ে যেতে পারি। এই রিস্ক আপনাদের জন্য আমি নিতে পারবো না। তো যাই হোক, এই পাশে হচ্ছে এসএসডি খানা খুলে ফেলার তেমন কিছু নাই, অবশ্য এসএসডি দেখাই দিতেছি কি। তারপরও জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে এসএসডিটা খুলে ফেলা যাক। এর ভাই, এটার নিচে থার্মাল প্যাডস দেয়া আছে এবং থার্মাল প্যাডস বেশ কঠিনভাবে, বেশ থিক, বড় সড়ো। এই স্যামসাং এর এসএসডি, এই স্যামসাং এসএসডিটায় কন্ট্রোলারটা এমন কেন? মার্ভেলের কন্ট্রোলার? নো 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 নো,
এইটা হইতে পারে না, ল্যাপটপের ভেতরে নকল স্যামসাং এর এসএসডি। ম্যাজিশিয়ানে টেস্ট করতে হবে, বাট ইট লুকস কোয়াইট গুড। দেখতে শুনতে বিল্ড কোয়ালিটি দেখে বুঝতেছি না, বাট স্যামসাং এর এসএসডিতে ম্যাক মার্ভেলের কন্ট্রোলার থাকার কোনো কারণ নাই। যাই হোক, এরপরে এই পাশে আছে হচ্ছে আপনার ওয়াইফাই রিসিভারটা, এটা খুললে পরে আপনারা দেখতে পারবেন। এই যে সেই ভাই, বাইরে আবার ঢাইকে রেখে দিই যেভাবে ছিল সেভাবে। আর এইখানে হচ্ছে ব্যাটারিটা, ব্যাটারির সেলগুলা ফিল করা যাচ্ছে। একটা, দুইটা, তিনটা সেল দেয়া আছে। এইখানে একটা টেকনিক্যালি সেট এসএসডি লাগানোর স্লট দেয়া আছে, যদি ভালো করে খেয়াল করেন। এই যে সেটা কানেক্টর, এখানে আপনি একটা সেট এসএসডি অথবা একটা 3.5 সরি এটা 2.5 ইঞ্চের হার্ড ড্রাইভও আপনি এখানে প্লাগ ইন করতে পারবেন। দুই পাশে দুইটা স্পিকারও দেখা যাইতেছে, এবং স্পিকারগুলোর নড়েচড়ে মনে ভালোই ধুমধারাক্কা বিটবুট দিলেও দিতে পারে। তো এই হইতেছে মোটামুটি এটা মাদারবোর্ড ব্রেকডাউন। তিনটা সেলের মধ্যে দেওয়া আছে 52 ওয়াট আওয়ারের ব্যাটারি, যেটা একটা গেমিং ল্যাপটপের জন্য খুব বেশি কিছু না। গেম খেলতে গেলে এই ব্যাটারি আপনার চাবায় খেয়ে ফেলবে গেমগুলা। যাই হোক, গেমিং ল্যাপটপে আসলে গেমিং করতে গেলে অলওয়েজ প্লাগ ইন করে গেম করাই বেটার। আর এটার সাথে যে অ্যাডাপ্টারটা আসে এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য, সেটা হচ্ছে একটা 120 ওয়াটের অ্যাডাপ্টার। যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি ইন্টারনাল ব্যাপার স্যাপার ইন্সপেকশন। এইবার আমরা এটাকে পুনরায় জোড়া লাগাই ফেলি, তারপর কিছু টেস্টিং হবে, কিছু গবেষণা হবে, কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার হলেও হতে পারে। প্রথমেই সন্ধ্যের শীর্ষে থাকা এসএসডিটাকে লাগিয়ে দিই। ওকে, আবার জোড়াতালি দিয়ে ল্যাপটপ রেডি করা হয়েছে, পাওয়ার অন করা হইলো। এবার আমরা একটু গবেষণায় নামবো। আবার পাসওয়ার্ড। ওকে, আমরা স্যামসাং ম্যাজিশিয়ান ইনস্টল করে ফেলছি, এবং এইটার ডিটেলস কিছু সারপ্রাইজিং ব্যাপার আছে, এই জিনিসটা আমি জানতাম না। তো আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও জেনে একটু অবাক হবেন। কেউ কেউ হতাশ হতে পারেন, কেউ কষ্ট পেতে পারেন। স্যামসাং বিইং দ্য পায়োনিয়ার অফ এসএসডি, সবচেয়ে বড় কোম্পানি, সবচেয়ে ফেমাস কোম্পানি, তার মধ্যে নকল এসএসডি। এত কিছুর মধ্যে স্যামসাং কি করছে, এই নকল কোম্পানিগুলোর সাথে যুদ্ধ করার জন্য তারা নিজেরাই এমন একটা এসএসডি বানাইছে যেটা ঠিক স্যামসাং গ্রেডে বিলং করে না। এই মডেলগুলো হইতেছে স্যামসাং PM9B1 বা PM991 এসএসডি গুলো। এই যে দেখেন, মার্ভেল টার্ভেলের ছোটখাটো কম দামি কন্ট্রোলার দেওয়া থাকে, কোনো ডিরেম নাই, একটা মাত্র মেমোরি সেল দেওয়া আছে। বাট যখন আমরা অন্য কোনো কন্ট্রোলার দেখি, তখন আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে এটা কি নকল? নকল না আসল বোঝার জন্য ম্যাজিশিয়ান অ্যাপ তো বাকি রইলই। আমরা ম্যাজিশিয়ান ইনস্টল করছি, এবং এখানে আমরা সিরিয়াল নাম্বারটা চেক করতে পারতেছি। দিস ইজ এ Zen 4 এসএসডি, বাট দেয়ার ইজ নো ডিরেম, এবং ফার্মওয়্যার টার্মওয়্যার সবকিছুই ঠিক আছে। সো ম্যাজিশিয়ান দিয়ে চেক করা যাইতেছে। টেক পাওয়ার আপ ঘেটে প্রমাণ পাওয়া গেল যে না, ঠিক আছে, স্যামসাং এখন এই কাজও করতেছে। ছি স্যামসাং, ছি, এত অধপতন! স্যামসাং ফ্যান বেজ এখন কোথায় যাবে? আলোচনা বাদ। এই একই জিনিস আমরা ক্রিস্টাল ডিসমার্ক 8 দিয়ে পরে টেস্ট করব। ক্রিস্টাল ডিসমার্কের 8-এ আমরা যে রেজাল্ট পাচ্ছি সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর রিড স্পিড ছিল 2929 এবং রাইট স্পিড ছিল 2493। এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল রিড স্পিড। তবে যখন আপনার ক্লাস্টার্ড 4K ফাইল হবে, বেস লেভেলে লাইটিং হবে, তখন এটা স্পিড অনেক স্লো করবে, বিকজ কোনো ডিরেম নাই। বিং স্যামসাং, নট এ স্যামসাং, সেম বাট নট সেম। যাই হোক, আমরা টিয়ার ডাউনে দেখছিলাম যে M.2 স্লট আছে মাত্র একটা, তবে এছাড়া আরেকটা এক্সট্রা সেটা স্লট আছে। সো সেটা এসএসডি বা সেটা হার্ড ড্রাইভ এটার মধ্যে কানেক্ট করা পসিবল। তো এই হচ্ছে স্টোরেজের ব্যাপার স্যাপার গেল। এবার ওয়েবক্যাম টেস্টিং, রেকর্ড অন করে দিলাম। এখন আপনারা যে ফুটেজটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে ওয়েবক্যাম অ্যাকচুয়ালি যে লাইটের মধ্যে অপারেট করে তাই। আমার ডান পাশে একটা বড় সড়ো লাইট আছে 200 ওয়াট, আমার বাম পাশে আর একটা ফিল লাইট আছে, এইটাও 200 ওয়াট। এরপরে আরও কিছু লাইট থাকার কথা, এগুলো খুঁজে পেতেছি না। তারপর আমার এমন দেখা যাইতেছে, কারণ বুঝে নেন তাহলে আপনারা কেমন দেখা যাবে। অবশ্যই এইগুলো আসলে গেমিং সিরিজের ল্যাপটপ, তো কর্পোরেট সিরিজের ল্যাপটপগুলো আপনার হার্ডওয়্যার স্পেসিফিকেশন একটু কম থাকলেও দেখা যায়, যেহেতু বিজনেস সিরিজের ফোকাস থাকে, তো ওইখানের ওয়েবক্যামগুলো একটু বেটার হয়। তারপর আমার কেন জানি আমার বুঝে আসে না যে ল্যাপটপ কোম্পানিগুলা ওয়েবক্যামকে এত ছোট করে কেন, বা এত কম গুরুত্ব দেয় কেন। ওয়েবক্যামের দাম কয় টাকাই বা হবে? আপনি যদি একটা 20,000 টাকার ফোনও ব্যবহার করেন, এর থেকে 200 টাইমস বেটার আউটপুট পাবেন। যাই হোক, আমরা এবার রেকর্ডিংটা অফ করি। এই হচ্ছে ওয়েবক্যামের বাস্তব অবস্থা। আমাদের গতকালকের পিসি বিল্ড ভিডিওর বিল্ড শপ সেকশন এখন চলতেছে। এই হচ্ছে ম্যাক্স সাউন্ড।
আমাদের মোটামুটি বিল সম্পর্কে মোটামুটি স্পিকার সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেল যে বেজ আমরা খুব একটা শুনতে পাইলাম না, এখন প্রবাবলি এই মিউজিকটা খুব একটা বেজ নাই, এটাও একটা ফ্যাক্টর হইতে পারে। মিডস মোটামুটি চলনসই, বাট সাউন্ডের ডিটেইল অতটা না। অবশ্য 94,500 টাকার থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট করা একটু ডিফিকাল্ট। ওভারঅল আমরা গেমিং ল্যাপটপেও আপনার সাউন্ডের দিক থেকে একটু অনীহা অনেক ক্ষেত্রেই অনেক কোম্পানির দেখতে পারি, স্পেশালি 100K এবং এর নিচের বাজেটগুলায়। তবে দাম যত বাড়ে আর সিমিলার বাজেট আবার কর্পোরেট বিজনেস ল্যাপটপগুলোর সাউন্ড আবার এর থেকে একটু বেটার মনে হয়। যাই হোক, একটা ডেমো দেওয়ার চেষ্টা করলাম। এটা এক একজনের কান এক এক রকম এবং এক একজনের কানের মধ্যে সাউন্ডের মূর্ছনাটাও এক এক রকম। সো আমার কানে যেমন লাগবে আপনার কানে তেমন নাও লাগতে পারে, তবে একটা আইডিয়া পাবেন আশা করি। এরপরে চলেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন এ ল্যাপটপ, অর্থাৎ ডিসপ্লে নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো কথাবার্তা বলার সুযোগ পাই নেই। চলেন ডিসপ্লেটার দিকে তাকাই। 144 হার্টজের 1080p ফুল এইচডি একটা 15.6 ইঞ্চের আইপিএস প্যানেল এই ডিসপ্লেটা। আউট অফ দ্য বক্স ডিসপ্লেটার কালার চোখের দেখায় বেশ ভালোই মনে হয়েছে, কোনো ধরনের কোনো গ্লো খুব একটা চোখে পড়ে নাই। গোস্টিং আছে, থাকলেও সেটা খুব মিনিমাল, খুব একটা চোখে পড়ে এমন না। আমরা ইউএফও টেস্ট দিয়ে দেখেছি, আপনারা দেখতে পারেন। আছে মোটামুটি, কম দামের ল্যাপটপ তো থাকবেই, তবে চলনসই বলা যায়। এরপর হচ্ছে কালার অ্যাকুরেসিটা এখন পর্যন্ত আমরা হাতে কলমে টেস্ট করতে পারি। চলুন আমরা দেখি স্পাইডার 5 এডিটের টেস্ট রেজাল্ট গুলো কি। কালার গামুট আমরা 63% পেয়েছি sRGB, 48% অ্যাডোবি আরজিবি, 47% DCI P3, 46% NTSC। ডেল্টাই পাওয়া গিয়েছে এভারেজ 2.66। আমাদের লাক্স মিটারে আমরা সর্বোচ্চ ব্রাইটনেস প্রডিউস করতে পেরেছি 229 নিটস, যা MSI এর ক্লেম করা 250 নিটস থেকে 21 নিটস কম। এখন ল্যাপটপের ডিসপ্লে কেন 100% sRGB হইতে পারতেছে না? আই ডোন্ট নো কেন এইখানে প্রাইস নিয়ে এত চাপাচাপি, এত গ্যাঞ্জাম। এটা ল্যাপটপ কোম্পানির ভালো বলতে পারবে। এই প্রাইস রেঞ্জ তো ভালো, এর আশেপাশে সবখানেই আমরা দেখি 60-70 sRGB ওলেড ডিসপ্লে দেওয়ার পরেও দেখা যায় sRGB ওই পর্যন্ত ম্যাচ করতে পারে না। সেই তুলনায় এক্সটার্নাল মনিটরের কিন্তু কালার রিপ্রোডাকশন বা কালার গামুট ম্যাসিভ লেভেলে বাড়তেছে। বিদেশি কোম্পানিগুলোর তো বাড়তেছি, এমনকি দেশের অনেক যে ওইএম কোম্পানি রয়েছে, ইভেন ওয়ালটন রয়েছে আমাদের, তারাও কিন্তু যথেষ্ট ভালো করতেছে। সো যারা ল্যাপটপের ডিসপ্লেতে সন্তুষ্ট না, তারা চাইলে একটা এক্সটার্নাল মনিটর অবশ্যই ব্যবহার করতে পারেন, এবং সেই কথা ভেবেই মনে হয় MSI পেছনে একটা এক্সট্রা HDMI পোর্ট দিয়ে রাখছে। যাই হোক, আমরা মোটামুটি ল্যাপটপের স্পেক্স, খুঁটিনাটি ব্যাপার স্যাপার কি আছে বা না আছে আইডিয়া পাই গেলাম। এখন কি পারফরমেন্স টেস্ট। MSI বলতেছে এটা চিকন, থিন হইলো, এটা খুব থিন এটা বলতে পারতেছি না, বাট স্টিল অনেক গেমিং ল্যাপটপের থেকে এটা একটু চিকন আছে, বাট স্টিল এটার ওজন হইতেছে 1.86 কেজি এবং এটা পুরুত্ব হচ্ছে 21.7 মিলিমিটার। সামান্য একটু চিকন করতে গিয়ে কি পারফরমেন্সে একটা পেনাল্টি খেয়ে যাবে MSI এবং একটা কুলিং ফ্যান দিয়া? চলেন দেখি। এই যে এইখানে আমরা দেখছিলাম একটা মাত্র কুলিং ফ্যান আছে এবং এক্সস্ট হচ্ছে আপনার এইখানে একটা আর এইখানে একটা, তবে এইখানে কাট আউটটা খুব ছোট। এই ছোট কাট আউটের কারণে খুব জায়গায় স্প্রেড হইতেছে না, বাট এই দুই পাশে ভেন্ট দিয়ে কিন্তু সুন্দর ধোয়া বেরোইতেছে। এইবারে এই পাশে যে কাট আউট গুলো দেয়া আছে মানে ফ্যান থেকে দূরে, এগুলার এখানে দিয়ে দেখি। এইখানে কিন্তু সাকশনের স্পিড অনেক কম, অপেক্ষাকৃত অনেক কম, বাট কিছুটা এয়ার ফ্লো আছে, টানতেছে। তবে দুইটা হইলে যেরকম উড়াধুরা টান হইতো সেটা না। এখন দেখা যাক এই চিকন ল্যাপটপটি একটা কুলিং ফ্যান নিয়ে গেমিং এর সময় হয়তো টুকটাক পারলেও পারতে পারে, কিন্তু যখন আমরা উড়াধুরা স্ট্রেস দেওয়া শুরু করব তার কি যে হবে কে জানে। চলেন শুরু করা যাক পারফরমেন্স টেস্ট। সিপিইউটাকে যথেষ্ট পরিমাণে চাপাচাপি করার জন্য আমরা সিনেবেঞ্চ R23 দিয়ে শুরু করব। রুম টেম্পারেচার 30°C রেখে প্রথমে সিঙ্গেল করে 10 মিনিটের স্ট্রেস টেস্টে আমরা রেজাল্ট পেয়েছি 1534 পয়েন্টস, এবং সিপিইউ টেম্পারেচার ছিল সিঙ্গেল করে ক্ষেত্রে ম্যাক্সিমাম 91°C, এভারেজ 77। মাল্টি করে একইভাবে 10 মিনিট স্ট্রেস টেস্ট দেওয়ার পরে রেজাল্ট এসেছে 10,014 পয়েন্টস, এবং সিপিইউ টেম্পারেচার এই সময় ম্যাক্সিমাম ছিল 96। অর্থাৎ যেহেতু এখানে মাল্টিকোর ব্যবহার হচ্ছে, এই জন্য ম্যাক্সিমাম টেম্পারেচার 91 থেকে বেড়ে 96 দিকে ঠেকেছে এবং এভারেজ ছিল 76। এরপরে জিপিইউটাকে স্ট্রেস করার জন্য আমরা ব্যবহার করেছি ফার্মার্ক। বেঞ্চমার্কের ডিউরেশন ছিল 60,000 মিলিসেকেন্ড। বেঞ্চমার্ক শেষে ফার্মার্কে আমাদের জিপিইউতে 3002 পয়েন্ট পাওয়া গেছে এবং বেঞ্চমার্ক চলাকালীন ম্যাক্স কোর ক্লক স্পিড ছিল 1192 মেগাহার্টজ। সর্বোচ্চ পাওয়ার কনজাম্পশন ছিল 45 ওয়াট। টেম্পারেচার সর্বোচ্চ পাওয়া গেছে 72°C। 3050-তে আরেকটু বেশি ওয়াটেজ দিলে পরে আরেকটু ভালো হইতো। যাই হোক, গেমিং ল্যাপটপ, চলেন দেখি গেমগুলাই কি অবস্থা হয়। ফার্মার্ক রানিং অবস্থায় আমরা এটার ম্যাক্স কোর ক্লক
পেয়েছি 1192 মেগাহার্জ, যেটা এটার বেস ক্লক যে আছে 1050 মতো, তার থেকে কিছুটা বেশি, এবং ম্যাক্সিমাম যে বুস্ট ক্লক 1300, তার বেশ কাছাকাছি, বাট একদম ম্যাক্স বুস্ট ক্লকটা সে ধরতে পারে নাই। এবং এটার যে 45 ওয়াটের টিডিপি আছে, এর কিন্তু ম্যাক্সিমামটা এটা কনজিউম করতেছিল। দ্যাট মিনস এই মোবাইল RTX 3050 থেকে এর থেকে বেশি কিছু এক্সট্রাক্ট করে নিয়ে আসা পসিবল না। তো এই হলো গিয়ে জিপিউর জাস্ট বেঞ্চমার্ক। বাট চলেন আমরা এখন একটু চেক করে দেখি অ্যাকচুয়াল রিয়েল লাইফ গেমের মধ্যে সে কত FPS পুশ করতে পারে। যেহেতু এটা একটা 1080p স্ক্রিনের ল্যাপটপ, সো টেস্টগুলো সবই হবে 1080p, কিন্তু সেটিংস আমরা দিয়েছি মিডিয়াম সেটিংস, বিকজ 3050 একটা ছোট ভাই মার্কা জিপিউ। প্রথমে ফোরজা হরাইজন 5 মিডিয়াম সেটিংসে বাটার স্মুথ গেম প্লে পাওয়া গেছে ফোরজা হরাইজনে। এতে জিপিউর থেকেও ফোরজা হরাইজনের যে অপটিমাইজেশন আছে তার ভূমিকাই বেশি। অ্যাভারেজ FPS ছিল অলমোস্ট 100, ম্যাক্সিমাম 110, 1% লো ছিল 61। দ্যাট মিনস এই গেমটা খুবই স্মুথ, এবং চাইলে আপনি আরেকটু গ্রাফিক্যাল অনুভূতি বাড়িয়ে নিতে সেটিংস আরেক ধাপ এগিয়েও চেষ্টা করতে পারেন। তবে ভিরাম একটা ইস্যু এই গেমের ক্ষেত্রে 4GB দিয়ে কিছুটা প্যারা খেতে হতে পারে। রিসেন্টলি লঞ্চ হওয়া গেমগুলোর মধ্যে গোস্ট অফ সুশিমাতে মিডিয়াম সেটিংসেও মোটামুটি গড়পড়তা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। অ্যাভারেজে ছিল সিনেম্যাটিক 30 FPS থেকে 6 বেশি, অর্থাৎ 36, ম্যাক্সিমাম আমরা 48 হিট করছি, 1% লো 25, অর্থাৎ 30-এর আশেপাশে। আপনি যদি DLSS বন্ধ রাখেন তাইলে এক্সপেক্ট করতে পারেন ওই জায়গাটায় স্মুথ আর কি, ওই 30 লেভেলের স্মুথনেস পাওয়া যাবে। তবে DLSS আপস্কেলিং অন করে নিলে পরে আপনি ঠিকই একটু বাড়তি FPS পাবেন। GTA 5 সবচেয়ে কমন পুরানো গেমগুলোর মধ্যে একটা, এটার মধ্যে আমরা 85 FPS পেয়েছি। এই গেমের পারফরমেন্স নিয়ে তেমন কোনো সমস্যা হয় না, হওয়ার কথাও না মিডিয়াম সেটিংসে। চাইলে আরেকটু গ্রাফিক্যাল ইন্টেন্সিটি বাড়ায় খেলা যেতে পারে, সেক্ষেত্রে হয়তো 60-এর কাছাকাছি FPS পাবেন। এরপরে রেসিডেন্ট এভিল 4-এও মিডিয়াম সেটিংসে কোনো ধরনের আপস্কেলিং এর সাহায্য ছাড়াই আমরা 60+ অ্যাভারেজ FPS পেয়েছি। ম্যাক্সিমাম ছিল 76, 1% লো ছিল 25। দ্যাট মিনস কোয়াইট স্মুথ, এক্সপিরিয়েন্স বেশ ভালো। তবে এর থেকে হাই সেটিংসে খেলতে চাইলে অবশ্যই আপস্কেলিং এর সাহায্য আপনাকে নিতে হবে। সর্বশেষ হচ্ছে সবচেয়ে পপুলার গেম, যেটা এখন বলতেই হয় টেস্ট করার ক্ষেত্রে অন্তত, সাইবারপাঙ্ক। এখানে 60 FPS পাওয়া পসিবল হয় না এভারেজে, মিডিয়ামে খেলেও আমরা 51-এই হিট করতে পেরেছি এভারেজ। 1% লোর অবস্থা ছিল আর একটু খারাপ 20। বেটার এক্সপিরিয়েন্সের জন্য DLSS কোয়ালিটি অন করে নেওয়া লাগতে পারে। প্রোডাক্টিভিটি টেস্ট হিসেবে আসলে অনেক কিছুই করা যায়, আমরা খুব বেশি কিছু করি নেই বাস্তব অর্থে। আমরা আসলে প্রিমিয়ার প্রোর মধ্যে একটু ভিডিও এডিটিং নাড়াচাড়া করে দেখেছি। আমাদের 4K 8-bit 60 FPS এর কিছু ফুটেজ, যার একটা প্রজেক্টের 45 সেকেন্ড আমরা টাইমলাইনে প্লেব্যাক করি। এই সময় আমরা ফ্রেম ড্রপ কাউন্টার অন করে দেই। আমাদের ফ্রেম ড্রপ ছিল টোটাল 115টা। 45 সেকেন্ডের ফুটেজ এক্সপোর্ট হতে আমাদের সময় লেগেছে 53 সেকেন্ড, এবং এখানে খুব বেশি এফেক্টস ছিল না। ব্লেন্ডারে একটা বেসিক বেঞ্চমার্ক টুল রয়েছে যেটা আমরা ইউজ করেছি, যাতে আমরা পয়েন্ট পেয়েছি 1094। আপনারা একটা ডেস্কটপ কম্পিউটার বা আরো বেটার ল্যাপটপের যদি বেঞ্চমার্ক স্কোরের সাথে এটাকে মিলাই দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন এর অবস্থান অ্যাকচুয়ালি কোথায় আছে। তবে ব্লেন্ডার তো সকাল বিকাল সবাই যে কেউ ব্যবহার করেন না, আনলেস আমি ফ্রুট ব্লেন্ডারের কথা বলে থাকি। এই যে ব্লেন্ডার অ্যাপ, এইটা যারা 3D আর্টিস্ট আছেন তারাই ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই পয়েন্টটা হয়তো অনেক বেশি সেন্স মেক করবে। আর আপনার আমার মতো যারা জুস ব্লেন্ডার করে থাকেন তাদের কাছে এটা একটা জাস্ট নাম্বার। অল ইন অল আনঅফিসিয়াল ল্যাপটপের মধ্যে 94,500 টাকায় দিস ইজ কোয়াইট ডিসেন্ট ডিল বলতে পারেন। এর থেকে খুব বেশি স্পেসিফিকেশন আপনি পাবেন না। তবে হ্যাঁ, এটা একটা চিকন ল্যাপটপ, এটাকে মেনে নিতে হবে। তবে চিকন ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু আমরা পারফরমেন্স পেনাল্টি খুব বেশি দেখি নাই, বাট স্টিল একটা কুলিং ফ্যান, এটা আমার জন্য দুঃখজনক। আমি 2টা কুলিং ফ্যান অলওয়েজ এক্সপেক্ট করি। আর SSD নিয়ে স্যামসাং যেটা করতেছে এটা আসলে মেনে নেওয়ার মতন না। আমাদের উচিত এখন এই সময় থাকতে থাকতে স্যামসাং এর অফিস ঘেরাও দেওয়া। তবে এই কারণে সবাইকে ভিসা এবং টিকিট খরচ আমার দেওয়ার সুযোগ নাই, এটা চাইলে আপনারা শাহবাগে বসতে পারেন। যাই হোক, অল ইন অল 94,500 টাকায় দিস ইজ কোয়াইট এ গুড ডিসেন্ট বাজেট অনুযায়ী। যদি লুকটা আপনার কাছে ভালো লাগে, ইউ ক্যান হ্যাভ দিস। তবে অফিসিয়াল যদি আপনারা নিতে চান তাহলে নিতে হবে 2050 দিয়ে। দাম কাছাকাছি মোটামুটি একই রকম। কম্পিউটার ম্যানিয়া থেকে এটা আমরা নিয়েছিলাম, তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং যদি কিনতে চলেই যান কম্পিউটার ম্যানিয়া, আমাদের নাম বললেন, তাহলে সেখান থেকে আপনারা দৌড়ানিও খেতে পারেন, কারণ এটা 1 মাস আগে পাঠাইছিল রিভিউ করার জন্য। 1 মাস পার হয়ে গেছে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।